Everything you love is very likely to be lost, but in the end, love will return in a different way. সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানি এই কথাটি কাফকা বলেছিলেন এক শিশুকে। খুব কাঙ্ক্ষিত কিছু না পেয়ে, কিছু হারিয়ে ফেলে কিংবা ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার আগে আমরাও অহরহ বলি এই কথা। কখনো নিজেকে বা কখনো অন্যকে বুঝ দিতে বলি। আলাপ শুরু করার সুবিধার্থে আমিও এই লাইনটা দিয়ে শুরু করলাম। 102 বছর আগে আজকের দিনে নিজের 41তম জন্মদিনের মাসখানেক আগে ফ্রান্স কাফকা মারা যান। 1883 সালের কথা। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের প্রাগ শহরে জন্ম হয় কাফকার। জীবিকার তাগিদে যোগ দেন এক বীমা কোম্পানিতে। দিনভর অফিসের ডেস্কে ফাইল চালাচালি শেষে তার আসল দিন শুরু হতো রাতে আর ছুটির দিনে। কলম হাতে বসতেন তিনি। অফিসের করিডোরে কান পাতলে যে ফিসফাস শোনা যেত, টেবিলে টেবিলে ফাইলের যে পাহাড় জমতো, সেসব গল্পই উঠে আসতো তার লেখায়। আমলাতন্ত্রের গোলমেলে ধোঁয়াশার আড়ালে কি লুকিয়ে থাকে? ফ্রান্স কাফকা ঠিক সেখানেই আলো ফেলেছিলেন। টেনে হিঁচড়ে সামনে এনেছিলেন লক্ষ্যহীন এক রাজনৈতিক শ্রেণী, দিশেহারা প্রশাসন আর টেবিলের ওপাশে বসে থাকা প্রতিহিংসা পরায়ণ কর্মকর্তাদের আসল রূপ। তার বিখ্যাত সৃষ্টি দ্য মেটামরফোসিস। গল্পের নায়ক সোমবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎ আবিষ্কার করে সে এক বিশাল পোকা হয়ে গেছে। অথচ নিজের এই ভয়ানক রূপান্তর নিয়ে ভাবার চেয়েও তার বড় দুশ্চিন্তা কি ছিল জানেন? হায় হায়, আজ অফিসে যেতে দেরি হয়ে গেল না তো? এই লেখাগুলো থেকেই জন্ম নিল এক নতুন শব্দ, কাফকায়েস্ক। এর মানে হলো গোলক ধাঁধায় ঘেরা এক দুঃস্বপ্নের জগৎ, যেখানে ফর্ম, অনুমতিপত্র, দস্তখত আর চুক্তির অন্তহীন বেড়াজাল তৈরিই হয়েছে শুধু নিয়ম বাঁচিয়ে রাখার জন্য, মানুষের কোনো উপকারে আসার জন্য নয়। এরকমই এক জুন মাসে বিদায় নিয়েছিলেন এই সাহিত্যিক, কিন্তু তিনি বেঁচে আছেন তার সযত্নে রেখে যাওয়া গল্পগুলোর মাঝে। বেঁচে আছেন পল অস্টার, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সালমান রুশদি কিংবা মার্গারেট অ্যাটউডের মতো লেখকদের রচনায়, যারা কাফকাকে গুরু মেনে নিজেদের কলম ধরেছিলেন। কাফকা যখন লিখছেন, তখন তার সমসাময়িক ভার্জিনিয়া উলফ কিংবা টি.এস. এলিয়টরা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের হাহাকার তুলে ধরছেন। তারা দেখাচ্ছেন এক বিধ্বস্ত মহাদেশ ও এক হারিয়ে যাওয়া প্রজন্মকে। বিজ্ঞান মানুষকে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু যুদ্ধ এসে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। সাধারণ মানুষের মনে তখন প্রশাসনের প্রতি তীব্র অবিশ্বাস। ইউরোপের যে বুদ্ধিজীবীরা একসময় যুক্তি আর বিজ্ঞানে জয়গান গাইতেন, তারাই পড়ে গেলেন খাদের কিনারে। কাফকার গল্পগুলো এই হতাশার চাদরেই ঢাকা ছিল। তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আধুনিকতার এই দেমাগ কতটা ফাঁফা। তার মৃত্যুর পর প্রকাশিত দ্য ট্রায়াল উপন্যাসের কথাই ধরা যাক। সেখানে এক সকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, অথচ বেচারা সারা জীবন পার করেও কখনোই জানতে পারলো না তার অপরাধটা কি ছিল। কাফকার লেখা নিয়ে অনেক আইনি লড়াইও হয়েছে। সবচেয়ে বড় আইনি লড়াইটি হয় 2007 থেকে দীর্ঘ 9 বছর ধরে ইসরায়েলের আদালতে। প্রশ্ন ছিল, কাফকার পাণ্ডুলিপির মালিককে, ইসরায়েল নাকি জার্মানি? ইসরায়েলের দাবি ছিল কাফকা ইহুদি লেখক, তাই লেখাগুলো তাদের প্রাপ্য। অন্যদিকে জার্মানির দাবি ছিল কাফকার ভাষা ছিল জার্মান। শেষ পর্যন্ত আদালত ইসরায়েলের পক্ষে রায় দেয়। অবশ্য কাফকা নিজে কখনো কোনো নির্দিষ্ট দেশ, জাতি বা গণ্ডিতে আটকে থাকতে চাননি। তিনি সবকিছু থেকে স্বাধীন থাকতে চেয়েছিলেন। তার এই সাহিত্যিক উত্তরাধিকার নিয়ে দুই দেশের মধ্যকার আইনি লড়াই দেখলে এই নির্লোভ লেখক হয়তো নিজেই হেসে উঠতেন। কারণ তিনি নিজেই লিখেছিলেন, আমার যা কিছু আছে তার সবকিছুই আসলে আমার বিরুদ্ধে চলে যায়।